দর্শক, ফিরে এলাম রাজনীতির বাইরে। আমরা আজ কথা বলছি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের সঙ্গে। আবার ছোটবেলার ঘটনায় যাই, এবার মাঠের গল্প। আপনি ফুটবল খেলতে পছন্দ করতেন এবং ফুটবল খেলতে গিয়ে হাঁটুর উপরের আপনার মাসল ছিঁড়ে গিয়েছিল, যেটি এখনো হয়তো দৃশ্যমান। এমনকি আপনি আম পাড়তে গিয়ে পড়ে গিয়েছিলেন। এই খেলাধুলার প্রতি আকর্ষণ কথা বলুন। আপনার মা আপনাকে রক্ষা করতেন যখন দেরি করে বাসায় ফিরতেন, সেটি শুনি। আসলে আমি ফুটবলের প্রতি খুবই আসক্ত ছিলাম। ছোটকাল থেকে ফুটবল খেলতাম। স্কুলের টিমের ক্যাপ্টেনও ছিলাম, স্কুলের টিমেও খেলেছি। সামরিক বাহিনীতে জয়েন করার পরে 1968 সালে সমস্ত বেঙ্গল রেজিমেন্টের ফুটবল খেলার কম্পিটিশন ছিল চট্টগ্রামে। ফার্স্ট বেঙ্গল ছিল সবচেয়ে ভালো টিম, তারপরে ছিল সেকেন্ড বেঙ্গল, ফোর্থ বেঙ্গলের কোনো স্থান ছিল না। আমি ফোর্থ বেঙ্গলে আসলাম, টিমের ক্যাপ্টেন হলাম। আমার যে কমান্ডিং অফিসার ছিলেন তিনি ছিলেন জর্জ আলবার্ট ক্যাডনান্ডার। তিনি ইংরেজ ছিলেন একজন, এখানেই থেকে গিয়েছেন, তিনি ইংল্যান্ডে ফিরে যান নাই। আচ্ছা, তিনি আমাকে বললেন যে আমি চাই ফোর্থ বেঙ্গল এবার চ্যাম্পিয়নশিপ হবে। তো ফার্স্ট বেঙ্গলের মতো ভালো টিমকে হারিয়ে, সেকেন্ড বেঙ্গলের মতো নামকরা টিমকে হারিয়ে ফোর্থ বেঙ্গলের জন্য আমি সেদিন চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিলাম। ছোটকাল থেকে জাম্বুরা দিয়ে খেলতাম। অনেক সময় আমাদের সবারই জাম্বুরার পোটলা রশি দিয়ে বেঁধে খেলা হতো ফুটবল যদি পাওয়া না যেত। আমি নিশ্চিত আজকাল অনেক ছেলে মেয়ে হয়তো বিশ্বাস করবে না জাম্বুরা দিয়ে বা কাপড়ের পুটলি দিয়ে ফুটবল খেলার কথা। হ্যাঁ, এটা আমরা করেছি। আপনার বাবার সম্পর্কে আমরা শুনেছি যে উনি তার মৃত্যুর আগে আপনাদের সবাইকে ডেকেছিলেন, কলমা পড়িয়েছেন এবং অনেকটা দিনক্ষণ উনি জানতেন, এমন একটা প্রস্তুতি নিয়েছিলেন। উনার অসুস্থতা শুনে করাচি থেকে আসলাম, এসে ওনাকে জিজ্ঞাসা করলাম যে চলেন আপনাকে হসপিটালে নিয়ে যাই। উনি বললেন যে আমার এই রোগ সারার নয়, তুমি আসছো বেড়াও, চলে যাও। তা বললেন আপনি তো শুকিয়ে যাচ্ছেন, দিন দিন মাংসগুলি কমে যাচ্ছে। উনি আমাকে একটা উত্তর দিলেন, অত ভারী শরীর নিয়ে আমি ফিরে যেতে চাই না। তখনও কিন্তু আমি ওনার কথাগুলি বুঝতে পারিনি। তখনই কিন্তু প্রথমবার তিনি আমাকে এগিয়ে দেওয়ার জন্য বাড়ির থেকে হাতে লাঠি নিয়ে খুব কষ্ট করে প্রায় 300-400 গজ এগিয়ে দিয়ে গেলেন। কয়েকদিন পরে হঠাৎ আমি রাত্রের স্বপ্ন দেখলাম তিনি এন্তেকাল করেছেন। তখন তো করাচিতে টেলিফোন এটা অসম্ভব ব্যাপার ছিল 1962-তে। পরে আমি শুনলাম, একটা চিঠি পেলাম যে আব্বা মারা গেছে। মারার সময় কি কি ঘটনা হয়েছে। তিনি ওই দিন সকালে ঘুমের থেকে উঠে বললেন আম্মাকে, ওই দিন যেন ওনার 2 ভাই, তাদের পরিবার পরিজন, আমার ছোট ভাই, বড় ভাই, বোনেরা সবাই যেন ওনার বিছানার পাশে উপস্থিত থাকেন 1টার সময়। যথারীতি সবাই আসলো। তা আমার ছোট ভাই যিনি এখনো জীবিত, তাকে বললো যে তোমার মেজ ভাইয়ের চিঠিটা পড়ে শোনাও। আমার ছোট ভাই আলী আকবর, সে তখন ক্লাস 4 এর ছাত্র, চিঠিটা পড়ে আব্বাকে শুনাইলেন। বলছে শোনার পরে উনি চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিলেন। আব্বাকে কিন্তু কখনো আমরা কাঁদতে দেখি নেই। আচ্ছা, ওই প্রথমবার বললো যে দেখলেন যে 2 ফোঁটা পানি চোখের ছেড়ে দিলেন এবং সবাইকে বললেন যে তোমাদের সাথে অনেকদিন একসাথে নিয়ে কথাবার্তা হয় নাই, চলো আমার সাথে কলমা পড়ো। সবাইকে কলমা পড়ালেন এবং নিজে পরে বললেন যে আমাকে যদি কেউ পানি টানি দিতে চাও দিতে পারো। রমজান মাস ছিল, 6 রমজান মাসের 6 তারিখ ছিল। পরে ওনাকে পানি দেওয়া হলো, তারপরে উনি নিজে কলমা পড়লেন। নিজে কলমা পড়ে ডান দিকে মাথাটা নিজেই ঘুরিয়ে নিলেন, অর্থাৎ ক্যাবলামুখী হয়ে গেলেন। স্কুলের একটি গল্প আমরা শুনেছি যে আপনার যে টিচার, তার কথা মনে পড়ে কিনা, যিনি আপনাকে বলতেন যে হাঁটুর উপরে লুঙ্গি তুলতে এবং তারপর পেটাতেন। হ্যাঁ, ওটা প্রাইমারি স্কুলেই। আচ্ছা, উনি খুব কষ্ট করে কাগজ পিটাইতেন না। যারা ভালো করে লেখাপড়া করতে পড়া দিতে পারতেন না তাদেরকে বলতে হতো টুলের উপরে উঠো, উঠে লুঙ্গিটা উপরে তোলো, তারপরে পায়ের মধ্যে পিটাইতেন। তাহলে খুব সুবিধা হতো ওনার পিটাতে। কষ্ট করে উনি কাকেও দৌড়াই পিটাতেন না। আরেকজন সেকেন্ড টিচার ছিলেন, উনি বলতেন যে টেবিলের নিচে মাথা ঢুকিয়ে দাও আর পিছনের কাপড়টা উঠিয়ে দাও, শার্টটা উঠিয়ে দাও, বসে বসে পিঠের উপরে মারতে সুবিধা হতো।
আরেকজন ধর্মীয় টিচার ছিলেন যিনি আমার নাম রেখেছিলেন। তিনি এই পর পর করতে করতে 5-6টা বেতের বাড়ি প্রত্যেকের গায়ে দিয়ে দিতেন। এরকম স্কুলের পরিবেশ, তারপরে নাটক দেখতে যাওয়া লুকিয়ে লুকিয়ে, বা সেটি কিভাবে আপনাকে উদ্বুদ্ধ করতো? আসলে আমাদের সময় মা বাপেরা খুব লেখাপড়ার সম্বন্ধে খোঁজ খবর রাখতেন না। আমাদের নিজকেই সেটা দায়িত্ব নিতে হতো এবং আমরা অনেকে সেটা নিজ দায়িত্বে পড়তাম। এটা আমাদের পরিবারের নিয়ম ছিল যে মগরিবের পরে কেউ ঘরে ঢুকতে পারবে না। আমরা নাটকের কথা বলছিলাম, লুকিয়ে লুকিয়ে নাটক দেখতে যাওয়া। আপনি চলচ্চিত্রও দেখতে খুব পছন্দ করতেন, যদিও খুব কম দেখেছেন, কিন্তু আপনার খুব প্রিয় একটি চলচ্চিত্র, আমরা কিছু অংশ যদি এখন দর্শকদের সাথেও শেয়ার করি। तजवीज़ पेश करने की इजाजत चाहती है। इजाजत है। अफसानों में है कि मुजस्समों की निकाब कुशाइयां तीरों से भी हुआ करती थी। तजवीज़ पसंद आई। शेख हूँ, अफसाने हकीकत में बदले जा सकते हैं। बदले लाई हुक्म की तामील होगी। আমরা আপনার শৈশবের, ছেলেবেলার বা পরবর্তী সময় অবসরের কথা শুনছিলাম, কিন্তু এখন অবসর কাটে কি করে, কিভাবে আপনি সময় কাটান? সারাদিন প্রায় আমার এলাকার জনগণের বা বিভিন্ন এলাকা থেকে অনেক দুঃখী মানুষ আসে বিভিন্ন সমস্যা নিয়ে। তাদের চিকিৎসা বা হসপিটালে ভর্তি করানো, বা তাদের ছেলে মেয়েদের লেখাপড়া বেতন দিতে পারে না, বা ভর্তি হওয়ার জন্য সমস্যা হয়, অনেকে ওষুধ কিনতে পারে না। এই সমস্যাগুলি নিয়েই কিন্তু আমার এভাবে সময় সারাদিন কেটে যায়। বিকেল বেলা যদি ফ্রি থাকি গলফ খেলি। আগে কোনো সময় টেনিস খেলতাম, ভলিবল খেলতাম, বাস্কেটবল খেলতাম। এখন তো আর এগুলি খেলা সম্ভব না এই বয়সে। এখন গলফ খেলাটাকেই বেছে নিয়েছে এবং মাঝে মাঝে সুইমিং করি। আর এমনিতে পরিবারের সাথে সম্পর্ক, ভাই বোনদের সাথে সম্পর্ক, সেটি আমরা প্রত্যেক বৃহস্পতিবারে একটা ফ্যামিলি ডে থাকে আমাদের। আচ্ছা, ঢাকাতে আমার ছেলে মেয়েরা সবাই এখানে, নাতি নাতনিরা সবাই, শুধু একজনই লন্ডনে আছে, ব্যারিস্টারি পড়ছে, বড় মেয়ের ছেলে। বাকিরা সবাই আমরা প্রত্যেক বৃহস্পতিবারে ফ্যামিলি নাইট হিসাবে গণ্য করি। সবাই আসে আমার ঘরে। আপনার কয়েকজন নিকট আত্মীয়, আপনার ভাই, পুত্রবধূ এবং নাতনি, 3 জেনারেশনের 3 জনকে আমরা ঠিক করেছি আপনার সম্পর্কে বলার জন্য। দেখি কি বলছেন। উনি আমার লেখাপড়ার ব্যাপারে সবসময় সচেতন ছিলেন, সবসময় এগুলা দেখাশোনা করতেন এবং আমাকে খুব স্নেহ করতেন। আমার সবকিছু লুক আফটার উনিই করতেন। আর চাকরির ক্ষেত্রে সবসময় আমি যাতে সৎ জীবন যাপন করি, ঠিকমতো চাকরিতে আমার সততা বজায় রাখি, এই ধরনের উপদেশ দিচ্ছেন। এবং আমার ফ্যামিলির খোঁজ খবর সবসময় উনি রাখতেন, এখনো তাকে ফিল করে। মোটামুটি বলতে গেলে প্যারেন্টের দায়িত্ব সম্পূর্ণ উনি পালন করছেন। আর ওনাকেও দেখছি আমি সবসময় ওনার সততা, নিষ্ঠা এবং যেটা অনুসরণ, এবং ওনার পরামর্শের বাইরে কোনো সময় আমরা কোনো কাজ করিনি। আর পারিবারিক ভাবে তো আমরা সবসময়, উনি প্রতি বছরে আমাদের সবাইকে নিয়ে একসাথে হাসি খুশি করেন, সবাইকে নিয়ে একসাথে অনুষ্ঠান করেন। বাবা মার সাথে তো উনি সবসময় সুন্দর সম্পর্ক সবসময় বজায় রাখছেন। আব্বাকে আসলে সবার কাছে পরিচিত অনেক কঠিন মানুষ, শক্ত মানুষ। আসলে আব্বা যে কতখানি নরম, ওটা পরিবারের সদস্য আমরা যারা তারা সবাই জানি। পরিবারের সদস্যদের ব্যাপারে, ছেলে মেয়ে, নাতি নাতনি সবার ব্যাপারে উনি এতই নরম। দেখা যায় আমার মেয়ের একটু জ্বর হয়েছে, বাবার কাছে গিয়েছি, আব্বা হয়তো দোয়া করতে করতে আব্বার চোখে পানি চলে আসলো, আমার মেয়েকে আদর করছে এবং দোয়া করছে যে মা তুমি ভালো হয়ে যাবে, তুমি চিন্তা করো না, তোমার মেয়ে ভালো হয়ে যাবে। এই জিনিসটা আমি খুবই গর্ববোধ করি। ওনার মতো একজন মানুষ আমার শ্বশুর, আসলে উনি আমাদেরকে ফিল করতে দেননি যে আমরা বাইরে থেকে এসেছি। আমরা পরিবারের একজন মেয়ে হিসেবে সবসময় আব্বার কাছে আব্বা আমাদেরকে রেখেছেন, এখনও রাখেন। প্রচণ্ড ভালোবাসা পেয়েছি।
আব্বাকে আমি সবার জন্য, দেশের মানুষের জন্য ওমরা করতে যখন গিয়েছিলাম আব্বার সাথে, আমার সৌভাগ্য হয়েছিল, দেখেছি দেশের মানুষের জন্য 2 হাত তুলে কাঁদতে। আমার বিয়ের পর প্রথম অভিজ্ঞতা ছিল ওটাই, যে দেশের মানুষের জন্য কোনো একজন রাজনীতিবিদ যেভাবে কাঁদতে পারেন, ওটা আমি আসলে কখনো এক্সপেক্ট করি না। ইট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি খুবই অবাক হয়ে গেছিলাম এবং আব্বার প্রতি শ্রদ্ধায়, ভালোবাসায় আমি অভিভূত হয়ে গেছিলাম। পরিবারের কথা বলতে গেলে বলবো, আব্বা অনেক অনিয়মে চলেন, তারপরও এখন একটু নিয়মে আসার চেষ্টা করেন, শুধু নাতি নাতনিদের দিকে তাকিয়ে। ওদের দিকে তাকালে পরে আব্বা সব কিছু ভুলে যেতে পারেন। এই জিনিসটা আমি এনজয় করি। আব্বার যখন নাতি নাতনিদেরকে জড়িয়ে ধরে আদর করেন বা খেলা করেন, ওটা আমরা খুব উপভোগ করি। আব্বার ওই অল্পটুকু সময় সান্নিধ্য, কিন্তু ওটাই আমাদের জন্য অনেক বড় কিছু। আমাদের একটা যৌথ পরিবার, যেটার অংশ হওয়ার সৌভাগ্য হয়েছে আমার। আব্বা একজন খুবই সিম্পল আর সেলফলেস মানুষ, খুবই আত্মনির্ভরশীল, নিজের কাজ নিজেই করে ফেলেন। ওনাকে সেবা করার সুযোগ খুঁজে নিতে হয় আমাদের। ওনার নিজের স্পিরিচুয়াল আর ফিজিক্যাল হেলথ নিয়ে খুবই সিরিয়াস। ফ্যামিলির সবারকে আপনার নামাজ পড়া, ফিট থাকা নিয়ে গাইড করে, ডিসিপ্লিন করেন। সারপ্রাইজিং ব্যাপার মানে হচ্ছে উনি যেরকমভাবে ওনার নাতি নাতনিদের সাথে ইন্টারঅ্যাক্ট করেন, ওইটা দেখলে যে কোনো কারো মন ভরে যাবে। মানে এটা একদমই কমপ্লিটলি আদার সাইড অফ দ্য কয়েন টু দ্য পার্সোনালিটি দ্যাট উই সি পাবলিকলি অফ হিম। উনি এতই জোভিয়াল আর এতই ওনার ভিতর থেকে একটা খুশি দেখা যায় ওনার, যখন উনি ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করেন। যেমন যেটা বললাম, আমার ছোট ছেলে ওনার কোলেই থাকতে পছন্দ করেন, আমার থেকে মুখ ফিরিয়ে ফেলেন। সকালবেলা যখন আমি আমার ঘুম থেকে উঠি, তখন আমার দাদার সাথে দেখা হয় না। যখন আমি আমার বাসার স্কুল থেকে ফিরি, তখনও আমার দাদার সাথে দেখা হয় না, যেহেতু ততক্ষণে উনি ভাত খেয়ে গলফে খেলতে চলে যায়। তো যখন দাদা বাসায় ফিরে, যখন দাদা আমাদের দরজায় নক করে, তখন আমরা বুঝতে পারি কি যে এটি দাদা, যেহেতু ওই সময় আর কেউ আসে না। তখন আমার ভাই মুর্তজা, আমার চাচাতো ভাই মুর্তজা আমার দাদার সাথে থাকে। তা আমি আর আমার বোন জারিন মিলে দাদার সাথে উপরে যাই। তখন আমার খুব ভাল লাগে। তখন দাদি এবং দাদা আর আমরা সবাই মিলে একসাথে নাস্তা করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু গল্ফ না, নাতি নাতনিদের সাথেও সময় কাটানো আপনার একটি প্যাশন। আসলে ছেলেদের সাথে তো সময় কাটাতে পারিনি, ওটার প্রতিশোধ কি বলেন আপনি, শোধ করতে হয় নাতি নাতনিদের সাথে বেশি সময় দিয়ে। এছাড়াও আমার সোর্স অফ ইন্সপিরেশন হলো মক্কা মদিনা। প্রতি বছরই আল্লাহর মেহরবানি, নবী সাহেবের দয়ায় আমি এবং আমার স্ত্রী বিগত 17 বছর যাবৎ রমজান মাসে মক্কা মদিনা চলে যাই। এটাই হলো আমাদের সোর্স অফ ইন্সপিরেশন। দর্শক, আপনারা শুনছিলেন জনাব অলি আহমেদ, যার সাথে আমরা কথা বলছি রাজনীতির বাইরে। তার সোর্স অফ ইন্সপিরেশন, আমরা তার সোর্স অফ এনার্জি, তার সোর্স অফ আরও অনেক অনুপ্রেরণার জায়গা নিয়ে কথা বলবো বিরতির পর।